তো একটু আগেই বললাম সাকিব খানের ছবি আমি নিজে দেখতে গিয়ে মানে ওই যে বরবাদের কথাই বলছি, মানুষের যে উন্মাদনা দেখেছি সেটা তো আমাকে ইন্সপায়ার করেছে যে সিনেমা তো এটাই, সিনেমা এখন ওটা আমি বানাচ্ছি না কে বানাচ্ছে এটা এখন প্রতিযোগিতার সময় না বাংলাদেশের, আমি মনে করি এখন সময় একসাথে কাজ করার, এবং সেই কাজ করতে গিয়ে যদি ভুল বোঝাবুঝি হয়ও সেটা আমাদেরকে খুব দ্রুত মিটিয়ে ফেলা উচিত, এবং সেটাই আমি দেখছি মনে হয়। কারণ আমি আজকে এটা কালকে আবার ছবি ফ্লপ করতে পারে, 5 বছর পরে মানুষ ভুলেই যেতে পারে আমার কথা। মানে আমি সবসময় একটা জিনিস মাথায় রাখি যে ধরো আমার প্রিয় পরিচালক মার্টিন স্করসেসে 70 সালে তার কেরিয়ার শুরু করেছিল, এখনো সে ছবি বানাচ্ছে। তার সময় আরো হয়তো 100 পরিচালক তার কেরিয়ার শুরু করেছিল, কেউ 5 বছরের মধ্যে ঝরে গেছে, কেউ 10 বছরের মধ্যে ঝরে গেছে, কেউ 20 বছরের মধ্যে ঝরে গেছে, প্রডিউসার পায় নাই, মানুষ ভুলে গেছে। কিন্তু উনি এখনো রয়ে গেছে, এখনো প্রডিউসার তার পেছনে ঘুরছে টাকা দেওয়ার জন্য যে ভাই আপনি ছবি বানান। আমি দেখেছি যে আমার ঝুঁকি আছে, বিরাট একটা ঝুঁকি, এবং সেই ঝুঁকি কিভাবে কতটুকু রিডিউস করা যায় এবং কি কি হতে পারে, ছবি ফ্লপ করলে আসলে আমি কি পরিমাণ আমার ফ্লপ হবে, এবং সেটা আমি ভবিষ্যতে কিভাবে, সেটাও আমি মাথায় রেখেছিলাম যে ছবি যদি ফ্লপ করে তাহলে তো বিরাট সেই টাকাগুলো আমি কিভাবে জোগাড় করব বা রিপে করব সেগুলো মাথায় ছিল। কাজেই আর সিনেমা বানাতে হলে তো এগুলো মাথায় রাখতে হবে ভাই, আর কি সত্যি কথা যেটা। আমরা বেশিক্ষণ সময় নেব না। তানিম, যে প্রসঙ্গটা আসলে বার্নিং, এইসব সিলি প্রশ্ন আমি করতেও চাই না, আমার সাথে আমি খুব ডিসকাশন ভিত্তিক শো করি। তো এই জাহিদ ভাই যে স্লিপ অফ টাং বা কোনো একটা ইন্টারভিউতে বলে ফেললেন সাকিব সম্পর্কে, বা একটা হয় কি একটা ক্রেজি ফ্যানদের একটা জায়গা তৈরি হয়, এবং সেটা অনেক সময় অনেকভাবে ব্যাখ্যা দেয়। সুড়ঙ্গের সময় সুড়ঙ্গ ভার্সেস প্রিয়তমা একটা যুদ্ধ লেগে গেছিল, কিন্তু এই যে ফিল্মের জায়গাটা, যেহেতু আমি যে বললাম যে আগের প্রশ্নে যে একজন হিরোয়ের কাছে আপনি এমজি পাচ্ছেন, সুতরাং প্রডিউসারের বিরিয়ানি হয়তো তাকেই খাওয়াচ্ছে, শুধু অন্যান্যদের নিয়ে ভাবছে আচ্ছা ঠিক আছে তোরা বড় হ। তো এই 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 ফাইটটা, এবং জাহিদ ভাইয়ের এই যে বলার পরে যে আবার তাকে আবার বলতে হলো আজকে বা গতকালকে বলতে হলো যে না ঠিক আছে, কিন্তু একটা ইন্ডাস্ট্রি তো উৎসবের মতো হওয়ার কথা। মানে আগে তো তাই ছিল, মানে 90s-এর কথা যদি বলি, একসাথে জসিম ভাই ছবি দেখতেছি, রাজ্জাক, সোহেল রানা, ওয়াসিম, আবার নায়িকা একদল, মানে হয়তো কেউ রাজ্জাককে নিয়ে ছবি বানাচ্ছে, ওই একই প্যারালালে ফারুক ভাইকে নিয়ে আবার প্যারালালে একটা ছবি বানাচ্ছে। তো এই ইন্ডাস্ট্রি কবে হবে? মানে একদম একদম ইন্ডাস্ট্রি তো তাই, মানে ভারতে বলি সারা ওয়ার্ল্ডে তো তাই। মানে টম ক্রুজের ছবি তৈরি হচ্ছে, ব্র্যাড পিটের ছবি পাশে পরে পরে, হয়তো সুপারম্যান, এদিকে জুরাসিক পার্ক। সো মানে আপনি মাল্টিভার্সেও একই কথা, একই ঘটনা, একদমই তাই। প্যারালাল ইন্ডাস্ট্রি তো আসলে কোলাবোরেট, অনেকের জগদ্দল। তো ওই জায়গায় এটা নিশ্চয়ই আপনারা তৈরি করবেন, এটা আপনাদের হাতেই তো। অবশ্যই ভাই, আমাদের এটা একটা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, আমরা সবাই সবাইকে চিনি, এত ছোট, মানে এটা কাউন্টেবল, আপনিও জানেন সবাই আমরা কারা এখানে কাজ করি, কয়জন আছি না আছি। এবং আসলে তো বাংলা সিনেমা তার স্বর্ণযুগটা তো 90-এর পরে হারানো শুরু করেছে, একটা পর্যায়ে অশ্লীল ছবি আসলো, এটা সেটা মিলিয়ে দর্শক হল থেকে বেরোয় গেল, এই তো ছিল আসলে বাস্তবতা। 90 দশক পর্যন্ত তো আমরা সবাই, সালমান শাহ পর্যন্ত তো আমি তো ছোটবেলায় তো ফ্যামিলির সাথেই ছবি দেখতাম, মানে হলে গিয়ে সিনেমা দেখা তো একটা আমাদের কালচারের অংশই ছিল, তাই না? তো সেটা কিন্তু পরবর্তী যুগে এসে সেটার পতন শুরু হলো, এবং সেটার পরে মধ্যবিত্ত হল থেকে চলে আসলো, যার ফলে আমাদের এফডিসি কেন্দ্রিক যে ফিল্ম ইন্ডাস্ট্রি সেটা কিন্তু ডিজিটাল যুগে এসে সম্পূর্ণ ধ্বংসই হয়ে গেল আসলে, সত্যি কথা যেটা আর কি, যদি আমরা দেখি আর কি ডিজিটাল সময়ে এসে আর কি। এবং এর ফলে এই শূন্যতাটা তৈরি হয়েছে আমি মনে করি, আপনি যেটা বলছেন আর কি, এই যে যেটা হলিউডে বলিউডে তো এই শূন্যতাটা নাই, তারকা শূন্যতা নাই, অসংখ্য তারকা, কিন্তু আমাদের এখানে আসলে এই তারকা শূন্যতাটা তৈরি হয়েছে। আমাদের ছবি নির্মাণ ডিজিটাল যুগে এসে এত কমে গিয়েছে, এবং যে রেগুলার ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল সেটা সম্পূর্ণ মৃত হয়ে গিয়েছে, সব মিলিয়ে সেটা হয়েছে। এখন আসলে গত এই করোনার পরে এসে আমি দেখছি যে সেটা আবার রিভাইভ করছে। আমি আবার শুরুতেই বলেছি যে এটা কিন্তু আমরা এখন শৈশব অবস্থাতে আছি, একটা জিনিস ধ্বংস হয়ে এখন আবার নতুন করে সেটা আবার উঠে দাঁড়াচ্ছে। তো কাজেই সেই উঠে দাঁড়ানোতে আসলে শুরুর দিকে তো নানা রকম ইয়ে থাকবে। আর আরেকটা জিনিস কি যে এখানে আমি ব্যক্তিগতভাবে একদমই হিংসা, ঘৃণা, ভেদাভেদ এগুলোর খুবই একজন বিরোধী মানুষ,
এবং আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এত ছোট, এখানে তো এটা প্রশ্নই আসে না। এখানে আমরা কিভাবে একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, একে অপরকে অ্যাপ্রিসিয়েট করব, এবং এখন বরঞ্চ সেটা শুরুও হয়েছে। আমার খুব ভালো লাগে সেটা আর কি। আমি তো একটু আগেই বললাম, সাকিব খানের ছবি আমি নিজে দেখতে গিয়ে, মানে ওই যে বরবাদের কথাই বলছি, মানুষের যে উন্মাদনা দেখেছি, সেটা তো আমাকে ইন্সপায়ার করেছে যে সিনেমা তো এটাই। সিনেমা এখন ওটা আমি বানাচ্ছি না, কে বানাচ্ছে, এটা এখন প্রতিযোগিতার সময় না বাংলাদেশের, আমি মনে করি এখন সময় একসাথে কাজ করার। এবং সেই কাজ করতে গিয়ে যদি ভুল বোঝাবুঝি হয়ও, সেটা আমাদেরকে খুব দ্রুত মিটিয়ে ফেলা উচিত, এবং সেটাই আমি দেখছি। আসলে আমাদের মানুষ, আমরা কিন্তু খারাপ মানুষ না কেউ। আমি খুবই পজিটিভ একজন মানুষ, এবং আমি মনে করি যে আমাদের এই পজিটিভিটিটা আমাদের সবার মধ্যে থাকুক, এবং আছে আমি জানি, এবং এটা আপনি বিশ্বাস করেন, আমি নিশ্চিত আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি এই ঘুরে দাঁড়ানো যে শুরু হলো, এটা অব্যাহত থাকবে, এবং আমরা একটা মিলেমিশে পরিবারের মতোই থাকতে পারবো। ছোট করে যদি শুনতে চাই, বাংলাদেশে ক্রিটিক এখন কোন পর্যায়ে আছে? ফিল্ম ক্রিটিক অনেকে বলে বায়াসড, অনেকে বলে পেইড সার্ভিস আছে, অনেকে বলে চ্যানেলগুলো বুম নিয়ে যে বসে থাকে, প্রত্যেকটা ছবি আহা কেঁদে ফেলে, মানে মানুষ হিসেবে, দর্শক হিসেবে বিভ্রান্ত হয়। আচ্ছা, আমি রেটিংটা কোথায় দেখবো, মানে কিভাবে বুঝবো? ফিল্ম ক্রিটিক তো আর প্রতিক্রিয়া জানানো সাধারণ দর্শক এখন ফেসবুক আছে, সেটা তো ক্রিটিসিজম না, এটা হচ্ছে প্রতিক্রিয়া। আর ফিল্ম ক্রিটিক এখন গার্ডিয়ানে ধরেন যে ব্র্যাডশ লিখছে, এটা হচ্ছে ফিল্ম ক্রিটিক আর কি। বা পত্রিকাতে, ফিল্ম ক্রিটিক তো পত্রিকাতে লিখতে হয়, মানে তারা রেটিং দিবে যারা। জি জি, এটা তো আসলে মানে এই এমনিতে এখন সাধারণ দর্শক বেরোয় এসে ফেসবুক পেজে এটা সেটা লিখবে, এটা তো খুব তাদের প্রতিক্রিয়া জানাবে, কোথাও তাদের ভালো লেগেছে, খারাপ লেগেছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ফিল্ম ক্রিটিসিজম আমি মনে করি এটা সাংবাদিকদের কাজ, বা মানে যারা, এটা তাদের কাজ আসলে সম্পূর্ণভাবে। এবং ভালো মানে ফিল্ম ক্রিটিক যদি ঠিক মতো তৈরি না হয়, ভালো সিনেমাও কিন্তু তৈরি হবে না, একটা আরেকটার সাথে কিন্তু যুক্ত। আপনি সবসময় দেখবেন যে সত্যজিৎ রায়ের কিন্তু তাদের ক্যারিয়ার কিভাবে শুরু করছিল, বা অনেকে, বা আপনার গদা তুফো, এরা কিন্তু ফিল্ম ক্রিটিক হিসেবে তাদের ক্যারিয়ার শুরু করেছিল। বা ইভেন আপনার ইয়েরা, আমাদের কোরিয়ান ডিরেক্টর, তিনিও কিন্তু হচ্ছে যে আপনার ফিল্ম ক্রিটিক হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তো কাজেই ফিল্ম ক্রিটিক আমাদের দেশে, আমাদের আলমগীর কবির, উনি নিজে একজন ফিল্ম ক্রিটিক ছিলেন, তার পরবর্তীতে পরিচালক হিসেবে উনি অনেক ছবিও নির্মাণ করেছেন, বা কিন্তু তার ক্যারিয়ার শুরু করেছিলেন ফিল্ম ক্রিটিসিজম দিয়ে। তো কাজেই ভালো, মানে এটা, মানে আমাদের এখানে এই ফিল্ম ক্রিটিসিজমের এই প্র্যাকটিসটা আমার মনে হয় যে যদি আরো বৃদ্ধি পায়, এবং আমাদের ফিল্ম আরো ক্রিটিক আরো আসে, মানে ক্রিটিক বলতে ওই অর্থে বলছি, মানে আমি প্রতিক্রিয়া জানানোর কথা বলছি না আর কি, কারণ ফিল্ম ক্রিটিসিজম সহজ ব্যাপার না। এটা এটা এটার জন্য যেই, এটা জানতে হবে তো আপনাকে, সেটা তো সবার জন্য না। এবং সেটা সেই ফিল্ম ক্রিটিকদের আমাদের ভীষণ প্রয়োজন, এবং এছাড়া ফিল্ম আগাবে না। কারণ আমি আমার ভুলটা জানবো কি হবে, সে তো ক্রিটিক বলে দিবে। সেইখানে এইভাবেই তো একটা জিনিস আগায় আর কি, তাই না? এটা তো লাগবেই। সো এই যে সামাজিক মাধ্যমে এই যে নানান রকম রেজোনেন্স বা এই যে প্রতিক্রিয়া, এগুলো কতটা মাথা ব্যথার কারণ হয়, বা একটু অতি আত্মবিশ্বাস তৈরি করে? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে আসলে অতি আত্মবিশ্বাস তো আসলে আমার মধ্যে কাজ করে না ওইভাবে কখনো, বা একটা, মানে আমার মধ্যে এটা নাই আসলে, মানে আমি স্বাভাবিকভাবে যে কোনো কিছু গ্রহণ করি আর কি। ভালো মানুষের ভালোবাসা পাচ্ছি, ব্লকবাস্টার দিয়ে ফেললেন, আপনার কাছে হঠাৎ দম্ভ তৈরি হলো, এরকম অনেক ইন্ডাস্ট্রিতে দেখেছি। ধরেন 30 ইয়ার্স হয়ে গেল তো ইন্ডাস্ট্রিতে আছি, তো দেখেছি। তখন আবার কন্ট্রোল করা, সেলফ কন্ট্রোলটা থাকে না, যে ঠিক আছে আমি এখন তো আই এম দ্য ইন্ডাস্ট্রি, বলে ফেলাটা। আমার কাছে এটা মনে হয়, কারণ আমি আজকে এটা, কালকে আবার ছবি ফ্লপ করতে পারে, 5 বছর পরে মানুষ ভুলেই যেতে পারে আমার কথা। মানে আমি সবসময় একটা জিনিস মাথায় রাখি যে, ধর আমার প্রিয় পরিচালক মার্টিন স্করসেসে 70 সালে তার ক্যারিয়ার শুরু করেছিল, এখনো সে ছবি বানাচ্ছে। তার সময় আরো হয়তো 100 পরিচালক তার ক্যারিয়ার শুরু করেছিল। কেউ 5 বছরের মধ্যে ঝরে গেছে, কেউ 10 বছরের মধ্যে ঝরে গেছে, কেউ 20 বছরের মধ্যে ঝরে গেছে, প্রডিউসার পায় নাই, মানুষ ভুলে গেছে। কিন্তু উনি এখনো রয়ে গেছে, এখনো প্রডিউসার তার পেছনে ঘুরছে টাকা দেওয়ার জন্য, যে ভাই আপনি ছবি বানান। বয়স হয়ে গেছে 80-82। তো এই যে, তার মানে কি, এটা কিন্তু একটা ক্ষণস্থায়ী, মানে একটা মানে বিষয় আর কি। তো আজকে মানে আমি সেটা সবসময় মাথায় রাখি। তো আমার মূল টার্গেট থাকে আমার ক্যারিয়ারকে আমি কিভাবে আরো, মানে দীর্ঘ সময় করতে পারি, দীর্ঘস্থায়ী করতে পারি আর কি, কারণ এটাই মূল টার্গেট। এবং সেখানে আপনার ফ্লপ তো হবেই, তো সেটাতে 3টা তো ফ্লপও হইতে পারে পরপর।
তাই না? হিটও যেমন হইতে পারে, ৩টা ফ্লপও তো হইতে পারে। সেটা মাথায় রাখি আমি সবসময় ভাই। বাহ! চমৎকার, চমৎকার বললেন। তানভীরুল, আপনি ধরেন এখনকার ছবির ইন্ডাস্ট্রি কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? অনেকে অনেক রকম ব্যাখ্যা দিয়েছে। অনেক নির্মাতা অনেক রকম। আপনার ব্যাখ্যাটা শুনতে চাই। ধরেন মিড ফিল্ম এখন অল্প বাজেটের বা খুব কম সহজে যাতে লগ্নিটা উঠে আসে, সুন্দর গল্প বলিয়ে যদি ইন্ডাস্ট্রিটা গ্রো করানো যায়। মানে উৎসব one kind of, যদিও এটার বাজেট কম না। কিন্তু রিস্ক ফ্যাক্টরটা একটা বড় থাকে। আপনার কাছে কি মনে হয় অনেক বড় বাজেটের রেঞ্জে বাংলাদেশ এখনো ফাইট করার মতো সময় এসছে নাকি না রিস্ক আছে? আপনাকে বলা হলো যে আপনি ৳২০,০০,০০,০০০ একটা ছবি বানান, তো আপনি ঠিকঠাক মতো বলবেন তাকে যে, "না ঠিক আছে, টাকা যখন দিচ্ছেন আমি বানায় দিই।" ওই জায়গাটা তৈরি হইছে নাকি মিড ফিল্মের বাজার এখন বাংলাদেশে? কোনটা? এটা আসলে এখনো বলা যাচ্ছে না আসলে মিডল ফিল্মেরও মানে কারণটা কি যে আমাদের মার্কেট সাইজটা খুব ছোট কিন্তু আসলে মানে এটা এখনো মাথায় রাখতে হবে কারণ ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী সেটা এখনো ছোট এবং দেশের বাইরে বরঞ্চ আমাদের বিরাট অপরচুনিটি তৈরি হচ্ছে নর্থ আমেরিকাতে এবং প্রবাসী বা বাংলাদেশিরা যেখানে আছে সেখানে। তো বাংলাদেশের মার্কেটটাও হয়তো আমার মনে হয় যে আরেকটু যদি বড় করা যায় আর কি এবং ওই যে ট্রান্সপারেন্সিটা আনা যায়। আর আসলে কি সিনেমা হলে সবসময় যে উৎসবের মতো এরকম ছবি বানাইতে হবে এটা তো আসলে ভালো কিছুও না আর কি। কারণ আপনাকে এক্সপেক্টেশনস দিতে হবে। মানে সবই সামাজিক ছবি হলে তো হলো না আর কি। তাই না? তো হ্যাঁ। বড় বাজেটের ছবি আসলে আপনাকে লাগবে। হলে আজকে মানুষ যায় কেন? ধরেন আপনি মানে এই F1 রিলিজ পাইছে আর কি। কথার কথা বলছি। এই যে এখন চলছে বা জুরাসিক ওয়ার্ল্ড বা সামনে সুপারম্যানের ট্রেইলার এগুলো দেখলে তো মনে হয় যে আচ্ছা এক্ষুনি যাই ছবিটাকে দেখে আসি। কারণ যেই এক্সপেক্টেশনস দেখাচ্ছে সেটা সিনেমা হলেই আসলে আমরা উপভোগ করতে পারবো। তাই না? রাইট। সো তো কাজে ফ্যান্টাসি তো আমি মনে করি যে আমাদের ওই ধরনের ছবি না হলে আমার এই ছবি বানানো এটা টিকবে না আর কি। সো কারণ এটা কয়দিন লোকে দেখবে আর কি। অ্যাকশনও যেমন বারবার বানাইলে লোকে দেখবে না, এটাও বারবার বানাইলে লোকে দেখবে না তো। রাইট, রাইট। ওই যে ওই গরিবের কারিনা কাপুরের মতো আরকি। মানে ওইটা দেখে আরকি আমি সব পিটানোর চাইতে আমি একটু আমার মতো করে থাকি। তো ধরেন এই যে জি। আপনি বাজেটের যে কথাগুলো বললেন। ধরেন আপনি আপনার এই উৎসবের এই ছবিটার ক্ষেত্রে আপনি কি সেই চিন্তা করে একজন নির্মাতা শুরু করে যে, "না, আমি এরকম একটা অ্যাডাপ্ট করব এবং এইভাবে তার কা স্টার কাস্ট নেব, বাট আমার ব্যবসাটাও আসতে হবে।" আ নির্মাতা কি ওইটা ভাবে কিনা? আমি ভেবেছি আরকি একদম পরিষ্কার অর্থেই আরকি যে ভেবেছেন। আমি দেখেছি যে আমার ঝুঁকি আছে, বিরাট একটা ঝুঁকি এবং সেই ঝুঁকি কিভাবে কতটুকু রিডিউস করা যায় এবং কি হতে পারে। ছবি ফ্লপ করলে আসলে আমি কি পরিমাণ আমার ফ্লপ হবে এবং সেটা আমি ভবিষ্যতে কিভাবে সেটাও আমি মাথায় রেখেছিলাম যে ছবি যদি ফ্লপ করে তাহলে তো বিরাট সেই টাকাগুলো আমি কিভাবে জোগাড় করব বা রিপে করব সেগুলোও মাথায় ছিল। কাজেই আর সিনেমা বানাতে হলে তো এগুলো মাথায় রাখতে হবে ভাই আরকি। সত্যি কথা যেটা আরকি। কারণ এতগুলো টাকা আপনি আপনার নিজের হোক বা যারই থেকে নিয়ে করুন আরকি। এটা তো আপনাকে মাথায় রাখতে তো হবে না। নাহলে তো হলো না আরকি এটা। যেমন Paramount এর একটা খসড়া দিয়েছে ওদের ওয়েবসাইটে যে এখন গত ১ বছর ১.৫ বছর থেকে হরর জনরার প্রতি সারা বিশ্বে নাকি প্রচুর আগ্রহ তৈরি হচ্ছে। সো এটা তাদের জরিপ। তো আপনাদেরও ওই বিষয়টা মাথায় থাকে কিনা যে না এখন প্রেমের একটা দিলাম, সামনে ঈদে বোধহয় একটা মানে দাঙ্গা হাঙ্গামার একটা ছবি বোধহয় খাইতে পারে। মানে খুব মানে নিজের মতো করে বললাম। সো ওই জায়গাটা দর্শকরা কি চায়? এটা তো আপনাদের ১ম এ বুঝতে হয়। বাংলাদেশের দর্শকরা আসলে কি চায়? আ আসলে দর্শকের রুচি আসলে ক্রমাগত পরিবর্তিত হয় সময়ের সাথে, সাথে। কখনো দর্শকের হরর ভালো লাগে, কখনো থ্রিলার ভালো লাগে, কখনো এটা আসলে বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন্ড আসে। এটা তো স্বাভাবিক আরকি। আবার সেই ট্রেন্ড থেকে বেরোয় নতুন ট্রেন্ড তৈরি হয়। মানে ওই সিওর সাকসেস আরকি। এটা দিলেই দর্শক খাবেই। এরকম বা দর্শক পছন্দ করবেই। এরকম কিন্তু কোনো বাঁধা ধরা নিয়ম নেই বা সেটার কোনো মানে নিশ্চিত কোনো ফর্মুলা তো আসলে এখনো বেরোয়নি আরকি। তো কাজেই আ আমি নিজেও জানি না যে সেটা সামনের দিনে কি হবে। তবে একটা তো বিশ্বাস নিয়েই আসলে আমরা বানানো শুরু করি যেটা দর্শকের কাছে ভালো লাগবে আরকি। এবং সেটা আসলে নানা আর্থ-সামাজিক, নানা মনস্তাত্ত্বিক, নানা কারণেই কিন্তু আমরা ধরে নেই যে আমাদের চারপাশে যা ঘটে যাচ্ছে সেখান থেকে যে এই সময় বোধহয় দর্শক যেমন আমার যেমন উৎসব বানানোর ক্ষেত্রে আমার যেটা আইডিয়া ছিল যে মানুষ আসলে তো আমরা এখন খুব একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি তো, একটু শান্তি দেই আরকি। হুম, সেজন্য বাহ! কিন্তু ধরেন এটা করেছি আরকি। মানে এবং আমার মনে হচ্ছে যে এটাই একদমই
হাই টাইম মানে রিলিজ দেওয়ার জন্য, এটা পরে না এখনই দিতে হবে আর কি, মানে তো এরকম আর কি। এটা আমি 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 আপনাকে পার্সিউ করি। আমি অনেক দর্শকের কাছ থেকে শুনেছি, প্রবাসে যেহেতু আছি, কয়েকজন নিউ ইয়র্কের দর্শক, ক্যালিফোর্নিয়ার কয়েকটা স্টেটের দর্শক বলেছি যে অনেক এই মারামারি কাটাকাটি দেখাবার এটা একটা রিলিফ, মেন্টাল রিলিফ পাওয়া গেছে। সো এই যে আপনি বুঝতে পারাটা আসলে একটা দূরদর্শিতা অবশ্যই আপনার।